নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন প্রভাবতী দেবী সরস্বতীর লেখা গল্প পরাজয়। সাতকড়ি মণ্ডলের বৃদ্ধা মা যখন মারা গেল তখন বাঁশ জোগাড় করবার জন্যই সাতকড়ি বড় ব্যস্ত হইয়া উঠিল। মৃতা মায়ের জন্য শোক করার অবকাশও তাহার অদৃষ্টে জুটিল না। সে মাথায় হাত দিয়া বসিয়া উপস্থিত বিপদ হইতে পরিত্রাণের উপায় চিন্তা করিতে লাগিল। মন্দা স্বামীকে চুপচাপ বসিয়া থাকিতে দেখিয়া বলিল, সকাল হতে তো আছড়া বিছড়ি করছ, কিন্তু মা তো আর ফিরবেন না। এখনকার যা কাজ তা তো করতে হবে। সকলকে খবর দাও, মাকে নিয়ে যাওয়ার উদ্যোগ করো। বিমর্ষ মুখে সাতকড়ি বলিল, তাই তো ভাবছি মন্দা। মনেকে রাখালের কাছে বাঁশের জন্য পাঠিয়েছিলুম। রাখাল তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। বলেছে তার বাঁশ ঝাড় হতে সে নাকি বাঁশ কাটতে দেবে না। এ সময়ও সে কিরকম শত্রুতা সাধছে দেখো। ও ভেবেছে ও আর কখনো মরবে না, কারো সাহায্য ওকে নিতে হবে না। ক্রোধে তাহার মুখখানা বিকৃত হইয়া উঠিল। সে দাঁতের উপর দাঁত রাখিয়া নিষ্ফল আক্রোশে একবার চারিদিকে চক্ষু ঘুরাইল। আশ্চর্য হইয়া গিয়া মন্দা বলিল, এ সময়েও সে তার ঝাড় হতে বাঁশ কাটতে দেবে না? সাতকড়ি গর্জন করিয়া বলিল, তবে আর বলছি কি? আচ্ছা থাকতে দাও, আমিও দেখে নেব। আমি যদি এ শোধ খুব ভালো করে না নিতে পারি তবে আমার নাম সাতকড়িই নয়। অত্যন্ত উত্তেজিত হইয়াই সে উঠিয়া দাঁড়াইল, যেন সে এখনই রাখালকে জব্দ করিবার জন্য ছুটিবে। মন্দা তাহার হাত ধরিয়া বসাইয়া দিল। ও কি, মরা ফেলে উঠে যাচ্ছ কোথায়? বসো। সাতকড়ি আবার বসিয়া পড়িল। নিরুপায়ভাবে স্ত্রীর পানে তাকাইয়া বলিল, বেটা কোঠা ঘরে বাস করে কিনা, কুড়ে ঘরের দাম বোঝে না। এখন চালি বাঁধবার জন্য যে বাঁশের দরকার, অগত্যা ঘর থেকে না নিলে উপায় নেই। যে যে এসেছিল সবাই বাইরে বসে রয়েছে, ওদের ডেকে তাই বলে দি। মন্দা এক মুহূর্ত কি ভাবিল, তাহার পর মৃতদেহের পার্শ্বে বসিয়া পড়িয়া বলিল, আমি এখানে মরা ছুঁয়ে বসছি, তুমি ওদের দুজনকে সঙ্গে নিয়ে যাও। রাখাল ঠাকুরপোর বাঁশ ঝাড় হতে বাঁশ কেটে আনো। সাতকড়ি আশ্চর্য হইয়া গিয়া বলিল, সে কি? সে মনেকে অপমান করে তাড়িয়ে দিলে আবার তারই বাঁশ ঝাড় হতে বাঁশ কাটতে যাব? তুমি কি মনে করো সে হুকুম দেবে? অনেকদিন হতে আমায় জব্দ করবার সুবিধা সে খুঁজে আসছে। ভগবান এবার সে সুবিধা তার যখন জুটিয়ে দিয়েছেন, সে কিছুতেই ছাড়বে না। মন্দা দৃঢ় কণ্ঠে বলিল, সে আমি দেখে নিচ্ছি। তোমায় বলছি, তুমি রাখালের বাঁশ ঝাড় হতে বাঁশ আনতে পাঠাও। রাখাল ঠাকুরপোর হুকুম নেওয়ার কোনো দরকার নেই। এই সময় সে বাড়ি থাকে না, মাঠে ধান কাটতে গেছে দেখেছি। তুমি ওদের পাঠিয়ে দাও। সাতকড়ি মাথা নাড়িয়া বলিল, তাও কি হতে পারে? একে সে আগেই বলেছে বাঁশ দেবে না, তারপর সে এখন বাড়ি নেই। এ সময় তার ঝাড়ে হাত দিলে সে শেষকালে নালিশ করবে না? হয়তো বাড়ি বয়ে আসবে লাঠি নিয়ে, তখন? মন্দা বলিল, তখন আমি দেখে নেব, যাতে সে নালিশ না করে, তোমার মাথায় না লাঠি পড়ে, সে চেষ্টা আমি করব। তুমি সেজন্য ভেবো না। এখন ভবিষ্যতের কথা ভাবতে গেলে চলবে না। দেখতে পাচ্ছ সামনে মায়ের মরা পড়ে আছে। যাও, আর একটু দেরি করো না।
সত্যি তখন ভবিষ্যৎ ভাবিবার সময় ছিল না। বর্তমানের বিপদ উদ্ধারই ছিল একমাত্র লক্ষ্য। পরের জিনিস বিনা অনুমতিতে গ্রহণ করিতে দরিদ্র মূর্খ সাতকড়ি কুণ্ঠিত হইয়া পড়িয়াছিল। মন্দা তাহাকে বর্তমান দেখাইয়া উৎসাহ দিল। রাখালের অনুপস্থিতিতে তাহার ঝাড়ের বাঁশ কাটা হইয়া গেল এবং চালি প্রস্তুত করিয়া সাতকড়ি মায়ের মৃতদেহ লইয়া দাহ করিতে গেল। বাড়ি ফিরিয়াই রাখাল শুনিতে পাইল সাতকড়ি তাহার ঝাড় হইতে বাঁশ কাটিয়া লইয়া গিয়াছে। দপ করিয়া তাহার মাথায় আগুন জ্বলিয়া উঠিল। একে সকাল হইতে এই বেলা 2টা পর্যন্ত সে জলবিন্দু মুখে দেয় নাই। মাঠের দুরন্ত রৌদ্রে দাঁড়াইয়া কৃষাণদের দিয়া কাজ করাইয়াছে। তাহাতে বাড়ি ফিরিয়াই এ সংবাদ পাইয়া সে জ্বলিয়া উঠিবে তাহাতে সন্দেহ কি? রাগের মাথায় সত্যই সে একটা মোটা লাঠি লইয়া সাতকড়ির বাড়ির দিকে ছুটিল। ঘাটের পথে দেখা হইল মন্দার সহিত। সে একরাশি বাসন মাজিয়া লইয়া বাড়ি ফিরিতেছিল। মন্দা থমকিয়া দাঁড়াইয়া এই লোকটির পানে তাকাইয়া রহিল। সে যে কি উদ্দেশ্যে লাঠি লইয়া ছুটিতেছে তাহা তাহার অজ্ঞাত ছিল না। হঠাৎ পথের উপর তাহাকে দেখিতে পাইয়া রাখালও থমকিয়া দাঁড়াইল। সে আর অগ্রসর হইল না দেখিয়া মন্দার নিজেই তাহার নিকটে আসিল। তাহাকে জিজ্ঞাসা করিল, কোথা যাচ্ছ ঠাকুরপো? রাখাল সে কথার উত্তর না দিয়া জিজ্ঞাসা করিল, সাতুদা বাড়ি আছে? মন্দা উত্তর দিল, আজ আর কোথায় যাবে? খাওয়া দাওয়া তো নেই, বারান্দায় বোধহয় শুয়ে পড়ে আছে। কি দরকার তাকে? যেন কিছুই হয় নাই এমন ভাবেই সে প্রশ্ন করিল। তাহার সে প্রশ্ন শুনিয়া রাখালের সর্বাঙ্গ জ্বলিয়া গেল। সে আর একটি কথা না বলিয়া অগ্রসর হইল। মন্দা বাধা দিয়া বলিল, দাঁড়াও, আগে বলো তাকে তোমার কি দরকার। বললে বোধহয় বিশেষ দোষ হবে না। কি বলো ঠাকুরপো? তাহার মুখে মৃদু হাসির রেখা ফুটিতে দেখিয়া রাখাল মুখ বিকৃত করিল। হাতের লাঠিটা দেখাইয়া রূঢ়ভাবেই সে বলিল, কি জন্যে বুঝতে পারছ না? এই লাঠি দিয়ে আজ তার মাথা ভাঙব, সেই মতলব নিয়েই আমি তোমাদের বাড়ি যাচ্ছি। মন্দা জিজ্ঞাসা করিল, তোমার হাতের ওই 5 হাত লম্বা পাকা বাঁশের লাঠি সেই দুর্বল মানুষটির মাথায় পড়লে সে আর একদণ্ড বাঁচবে না, তা তো জানো। কাজেই সে মরা মানুষটাকে মেরে আর নিজেও নাই মরলে, যে দুদিন সে বেঁচে থাকে তুমি বেঁচে থাকো তাই করো। রাখাল চলিতে গিয়ে ফিরিয়া দাঁড়াইল। তীব্র 2টি চোখের দৃষ্টি মন্দার মুখের উপর ফেলিয়া বলিল, বাঁচায় লাভ কি? মন্দা হাসিল, লাভ অনেক। মানুষ বাঁচে কি জন্যে বলো দেখি? 5 জনের মধ্যে একজন হয়ে থাকবার জন্যেই তো, 5টা ভালো কাজ করবার জন্যেই তো। হঠাৎ দৃপ্ত হইয়া উঠিয়া রাখাল বলিল, না, 5 জনের একজন হয়ে বেঁচে থাকবার প্রবৃত্তি আমার নেই। তুমি পথ ছাড়ো মন্দা, আমি যেতে দাও। মন্দা তাহার ঠিক সম্মুখে দাঁড়াইল। আচ্ছা, তাকে মারবে কেন সেই কথাটা আগে বলো। রাখাল বলিল, আমার বিনা হুকুমে আমার ঝাড় হতে বাঁশ কেটে আনবার জন্যে। ভয় নেই মন্দা, তোমার স্বামীকে আমি একেবারে খুন করব না, তাহলে তো সবই ফুরিয়ে যাবে, তোমার খাওয়া পড়া পর্যন্ত উঠবে। সেই জন্যেই আমি তাকে এমন শাস্তি দিতে চাই যাতে তাকে চিরদিন তোমার গলগ্রহ হয়ে থাকতে হয়। বুঝতে পারছ তাকে কি করব? তার 1খানা হাত আর 1খানা পা জন্মের মতো অচল করে দেব।
তাহার মুখখানা জিঘাংসার আনন্দে বিভৎস হইয়া উঠিল। মন্দা শান্তকণ্ঠে বলিল, তাহলে সে শাস্তিটা যে আমাকেই দিতে হয়? বাঁশ তো সে কাটায়নি, আমি কাটিয়েছি রাখালদা। তুমি কাটিয়েছ? বিস্ফারিত নেত্রে রাখাল তাহার পানে তাকাইয়া রহিল। এতক্ষণ যে শক্তি লইয়া সে ছুটিতেছিল, সে শক্তি তাহার যেন অন্তর্হিত হইয়া গেল। মন্দা বলিল, হ্যাঁ, আমিই কাটিয়েছি। এর জন্য যদি শাস্তি দিতে হয় তাহলে আমায় দাও। এই তো বেশ সময়, কোথাও কেউ নেই, দুপুরবেলা চিৎকার করলেও কেউ সাড়া দেবে না। ভয় নেই, আমি চিৎকার করব না। মনে পড়ে রাখালদা, সেই একদিন, সেদিন এই গঙ্গার ধারেই তুমি আমার সামান্য একটা দোষ ধরে বেত দিয়ে মেরেছিলে। সেদিনও তো আমি কাউকে ডাকিনি, আমার মুখ দিয়ে একটা শব্দও বার হয়নি। রাখাল কেবল বিস্ফারিত নেত্রে তাকাইয়া রহিল। খানিক পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, মনে পড়ে মন্দা, সেদিন মাঝখানে সাতুদা এসে দাঁড়ায়নি। সেদিন আমি তোমার রাখাল ঠাকুরপো ছিলুম না, আমি ছিলুম রাখালদা, তুমি ছিলে মন্দা। মন্দা বলিল, সেদিনকার মতো আজও আমায় মেরে যাও রাখালদা, কেউ শুনবে না, কেউ দেখবেও না, আমি এক প্রাণীকে বলবো না। রাখাল হাতের লাঠিটাকে দূর নদীবক্ষে ছুঁড়িয়া ফেলিল। লাঠিটা একবার ডুবিয়া গিয়া আবার ভাসিয়া উঠিল এবং স্রোতে ভাসিতে ভাসিতে চলিল। মন্দা বিস্মিত নেত্রে তাহার পানে তাকাইয়াছিল। জিজ্ঞাসা করিল, কি করলে রাখালদা? রাখাল একবার দূর নদীর পানে তাকাইয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, ওটা ফেলে দেওয়াই ভালো বলে মনে করলুম মন্দা। জানোই তো, গোয়ার মানুষ, কখন কি করে বসবো তার ঠিক নেই। হাতের কাছে সেই জন্য ওরকম জিনিস না রাখাই ভালো মনে করি। সে ফিরিল। মন্দা জিজ্ঞাসা করিল, স্নান খাওয়া হয়েছে? চলিতে চলিতে রাখাল বলিল, এখনো হয়নি, এইবার হবে। খানিক দূর গিয়া সে আবার ফিরিয়া আসিল। মন্দার মুখের উপর কঠোর দৃষ্টি ফেলিয়া বলিল, কিন্তু এইবারটা মাপ করলুম বলেই বারে বারে যে মাপ করব তা মনেও করো না মন্দা। এই পর্যন্ত অনেকবার অনেক কিছুই মাপ করে এসেছি, সে কেবল তোমার জন্যে। কিন্তু এই শেষ হয়ে গেল, মনে রেখো। এরপর হতে তোমারও ম্যালেরিয়ায় দুর্বল স্বামীটিকে বারণ করো যেন আমার সঙ্গে না লাগতে আসে। এবার যেদিন দেখব সেই দিনই এক চড়ে ওর মাথাটা উড়িয়ে দেব। লাঠি যেন নেই, হাত দুখানা আছে, মনে রেখো। সবল দুইটি বাহু আন্দোলিত করিয়া সে সগর্বে চলিয়া গেল। একবারও পিছন পানে ফিরিয়া চাহিল না। মন্দা স্তব্ধভাবে এই লোকটির পানে কেবল চাহিয়া রহিল। অনেকক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে বাসনের গোছা তুলিয়া লইল। ধীরে ধীরে আবার সে নিজের বাড়ির দিকে চলিল। সে আজ অনেক কালের কথা। সেদিন মন্দা ছিল মন্দা ও রাখাল ছিল রাখাল। তাহাদের মাঝখানে সাত করিয়া আসিয়া দাঁড়ায় নাই। মন্দা সেদিন বৌদি, রাখাল রাখাল ঠাকুরপো হয় নাই। হরিদাসমাটি গ্রামখানি বহরমপুর শহরের উপকণ্ঠে অবস্থিত। এইখানে তাহারা এতটুকু বেলা হইতে মানুষ হইয়াছে। এই পথে ছোটাছুটি করিয়াছে, গঙ্গার ওই নীল জলে সাঁতার দিয়া জল তোলপাড় করিয়া তুলিয়াছে। মন্দার পিতা চরণদাস লোকটি বেশ ভালো ছিল,
সকল লোক তাহাকে বেশ খাতির করিত। মন্দা যখন 8 বৎসরের, তখন তাহার মা মারা যায় এবং লোকের জিদে পড়িয়া, বিশেষ করিয়া মেয়েটার কষ্টের দিকে তাকাইয়া চরণদাস আবার বিবাহ করে। কৈবর্তের ঘরে এত বড় কুমারী কন্যা বড় একটা থাকে না। মন্দার বিমাতা দেখিতে সুশ্রী হইলেও তাহাদের বংশে নাকি কি কলঙ্ক ছিল, যাহাতে তাহার বিবাহ হওয়াই মুশকিল হইয়াছিল। অবশেষে প্রৌঢ় চরণদাসের সঙ্গেই তার বিবাহ হইয়া গেল। তারা স্বামীর আলয়ে পদার্পণ করিয়াই এই মেয়েটাকে দেখিয়া জ্বলিয়া গিয়াছিল। চরণদাস প্রায়ই বাড়ি থাকিত না। সে নিকটবর্তী বন্দর বহরমপুরে দোকানে কাজ করিতে যাইত। সন্ধ্যার অনেক পরে ফিরিত। তারা এই ছোট মেয়েটিকে নির্যাতন করিত বড় কম নহে। মাসের মধ্যে 15-20 দিন সে বাড়িতে ভাত পাইত না। সেই সময়ে তাহাকে আহার দিয়া, আদর দিয়া বাঁচাইয়া রাখিয়াছিল রাখাল। গ্রামের মধ্যে যতগুলি ছেলে ছিল, রাখাল ছিল তাহাদের সর্দার। কি স্বাস্থ্যে, কি সুচেহারায়, কি স্বভাব চরিত্রে, কি বলে বুদ্ধিতে সে সকলকে পরাজিত করিয়াছিল। তাহাদের অবস্থাও সর্বাপেক্ষা ভালো ছিল। রাখালের পিতা কন্ট্রাক্টরি কাজে অনেক অর্থ উপার্জন করিয়াছিল। সে রাখালের বাল্যাবস্থায় মারা যায়। বিধবা মা রাখালকে মানুষ করে। রাখাল স্কুলে 2nd ক্লাস পর্যন্ত পড়িয়াছিল। তাহার পর মা মারা যাওয়ায় আর তাহার পড়া হয় নাই। ইহার পর সে ব্যায়ামে মনোসংযোগ করিয়াছিল। গ্রামের সকল ছেলেকে সে ইহাতে লইয়াছিল, কিন্তু তাহারা কেউই শেষ পর্যন্ত টিকিয়া থাকিতে পারে নাই। রাখাল তাহাদের ধিক্কার দিয়াছিল। গ্রামের কাহারও কোনো বিপদ ঘটিলে সে বুক দিয়া পড়িয়া তাহার উপকার করিত। জীবনের ভয় তাহার ছিল না। কোনো বিপদকে সে ভয় করিত না। লোক তাহাকে গোয়ার বলিত। যে কাজ সে করিব বলিয়া ইচ্ছা করিত, কিছুতেই সে কাজ হইতে সে নিবৃত্ত হইত না। অল্পেই সে বড় বেশি রকম রাগিয়া উঠিত। লোকের যেমন ভালো করিত, তেমনি অপকারও সে করিতে পারিত। এই জন্য সকলেই তাহাকে ভয় করিত। মন্দাকে সে স্নেহ করিত, ভালোবাসিত। মন্দার উপর তাহার নির্যাতনও বড় কম ছিল না। তাহার হাতের অনেক চিহ্ন আজও মন্দার দেহে অনেক স্থানে রহিয়া গিয়াছে। মন্দা মেয়েটিও নীরবে তাহার সকল অত্যাচার সহিয়া যাইত। প্রহার লাভ করিয়াও সে রাখালের তোষামত করিত। এই মেয়েটি না হইলে রাখালের এক দণ্ড চলিত না। সকল বিষয়ে সে রাখালকে যতটুকু ক্ষমতা ততটুকু সাহায্য করিত। পাড়ার সকলে, এমনকি গ্রামের সকলেই জানিত মন্দার সহিত রাখালের বিবাহ হইবে। মন্দার পিতা চরণদাস একদিন রাখালের কাছে মন্দার সহিত তাহার বিবাহের প্রস্তাবও করিয়াছিল। রাখাল বলিয়াছিল, কিছুদিন যাক, তাহার পর সে ভাবিয়া দেখিবে। সে ভাবিয়া দেখিতে পারে, কিন্তু মেয়ের বাপ হইয়া চরণদাস আর অপেক্ষা করিতে পারিল না। কেননা মন্দা বড় হইয়া উঠিয়াছিল। সে তখন রাখালের সম্বন্ধে হতাশ হইয়া অন্য পাত্র দেখিতে মন দিল। সাতকড়ি এই গ্রামেরই ছেলে। অবস্থা তত ভালো নহে। কিছু জমি জমা আছে এবং সে মজুর খাটিয়াও দিনে 8 আনা উপার্জন করে। চরণদাস সাতকড়ির কাছে বিবাহের প্রস্তাব করিবা মাত্র সে সম্মত হইল এবং একদিন মন্দার সহিত তাহার বিবাহ হইয়া গেল। তখন রাখাল হরিদাস মাটিতে ছিল না। মাসখানেক আগে সে কলিকাতায় মাসির বাড়ি গিয়াছিল। মন্দার বিষয়ে সে সম্পূর্ণ নিশ্চিন্ত ছিল। চরণদাস যে মন্দার সহিত অপর কাহারও বিবাহ দিয়া ফেলিতে পারে, ইহা তাহার ধারণার অতীত ছিল। কিছুদিন পরে সে যখন ফিরিয়া আসিয়া শুনিল মন্দার সহিত সাতকড়ির বিবাহ হইয়া গিয়াছে,
তখন সে ক্রোধে ক্ষোভে উন্মত্ত প্রায় হইয়া উঠিল। কি করিবে ঠিক না পাইয়া ক্রোধের বশে নিজেই নিজের কতকগুলি জিনিসপত্র ভাঙিয়া ছিঁড়িয়া নষ্ট করিল। প্রথমটা রাগ পড়িল চরণদাসের উপর। চরণদাস 2 দিন অপেক্ষা করিল না কেন? মন্দা কি ঘর ভাঙিয়া পলাইয়া যাইত? সে যখন চরণদাসকে জব্দ করিবার জন্য উদ্যোগ করিতেছিল, সেই সময় চরণদাস মরিয়া তাহার হাত হইতে নিস্তার পাইল এবং মন্দার বিমাতা জমি জমা বাড়ি বিক্রয় করিয়া পিত্রালয়ে চলিয়া গেল। রাখাল গর্জিতে লাগিল। চরণদাসকে জব্দ করিতে পারিলে তাহার জিঘাংসা নিবৃত্তি হইত। সাতকড়িকে সে যখন গান গাহিয়া কার্যে আসা যাওয়া করিতে দেখিত, তাহার বুকটা তখন জ্বলিয়া যাইত। মনে হইত তাহার মুখের গ্রাস কাড়িয়া লইয়া সাতকড়ি সুখী হইয়াছে, অথচ সে চির দুঃখী হইয়া দিন কাটাইতেছে। যদি তখন সাতকড়ি আসিয়া না দাঁড়াইত, তাহা হইলে মন্দার বিবাহ তখনই হইত না। চরণদাসের উপর যে ক্রোধ পুঞ্জীভূত হইয়া উঠিতেছিল, তাহা ক্রমে সাতকড়ির উপরে বর্ষিত হইল। সাতকড়িকে জব্দ করিবার জন্য সে উঠিয়া পড়িয়া লাগিল। হঠাৎ তাহার উপর রাখালের এইরূপ বিদ্বেষের কারণ বুঝিতে না পারিয়া সাতকড়িও আশ্চর্য হইয়া গেল। যে রাখাল চিরদিন সাতকড়িকে ভক্তি করিয়াছে, ভালোবাসিয়াছে, সে এখন হঠাৎ এরূপ নির্মম হইয়া উঠিল কেন, তাহা সে বুঝিতে পারে নাই। কিন্তু মন্দা সব বুঝিয়াছিল। বুঝিয়া সে কেবল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছিল। এবারকার ম্যালেরিয়ায় গ্রামের সকলেই ভুগিতেছিল। ইহাদের মধ্যে সাতকড়ির উপর ম্যালেরিয়ার আক্রমণ বড় বেশি রকম চলিতেছিল। আগে সে প্রত্যহ জন খাটিতে যাইত, দিন যাহা পাইত তাহাতে তাহার সংসার সুন্দর চলিয়া যাইত। এখন সে কাজ বন্ধ হইয়াছে, শরীরে শক্তি নাই, সে খাটিতে পারে না। এবার অদৃষ্ট তাহার বড়ই মন্দ। সেই জন্য এবারকার দারুণ বর্ষায় ধান গাছগুলির বেশিরভাগ নষ্ট হইয়া গিয়াছে। বিঘাখানেক জমিতে যে ধান্য জন্মিয়াছে, তাহাতে কি করিয়া সংসার চলিবে, ইহা ভাবিয়া সাতকড়ির মনে এতটুকু শান্তি ছিল না। প্রতি বৎসর জমিতে যে ধান জন্মে, তাহা বৎসরের মতো গোলাজাত করিয়া বাকি ধান বিক্রয় করিয়া সে খাজনা দেয়। এবার যে কি হইবে তাহা ভাবিয়া সাতকড়ি ঠিক করিতে পারিতেছে না। এ অঞ্চলের যত জমি সব রাখালের। সে সকলকে জমি ভাগ করিয়া দিয়া মোটামুটি খাজনা কুড়াইয়া জমিদারকে খাজনা দেয়। কাজেই যাহারা চাষাবাদ করে, তাহাদের সকলকেই রাখালের বাধ্য হইয়া থাকিতে হয়। যে যে বৎসর খাজনা না দিতে পারে, রাখাল নিজ হইতে তাহার খাজনা জমিদারকে দেয়, পরে সুবিধামতো নিজের প্রাপ্য আদায় করে। সাতকড়ির খাজনা সে আগে কয়েক বৎসর এইভাবে দিয়াছে। তাহার পর এই 5 বৎসর জমিতে প্রচুর ধান জন্মিয়াছিল বলিয়া সাতকড়িকে খাজনার জন্য ভাবিতে হয় নাই। কিন্তু এবার যে কি উপায় হইবে, তাহা সে ভাবিয়া ঠিক করিতে পারিতেছে না। সেই রাখাল, যাহাকে একদিন সে নিজের ভাইয়ের মতো স্নেহ করিত, সে আজ তাহার চিরশত্রুর কাজ করিতেছে। অথচ সে যে কেন এভাবে শত্রুতা করিতেছে, তাহা সাতকড়ি জানে না। আজ যখন তাহার সম্মুখাগত দিনের পানে তাকাইয়া প্রাণ শুকাইয়া ওঠে, তখনই রাখালের কথা মনে হয়। মনে হয় একদিন এই রাখালি বলিয়াছিল, সাতুদা, তুমি কোনো কিছুর জন্য একটুও ভেবো না। রাখাল যতদিন বেঁচে আছে, ততদিন তুমি নিশ্চিন্তভাবে কাল কাটাও। মনে পড়ে একবার তাহার কঠিন ব্যারাম হইয়াছিল।
তখন গ্রামে এত লোক থাকিতেও কেহ দেখে নাই। সে সময় রাখাল আহার নিদ্রা ত্যাগ করিয়া তাহার মাথার কাছটিতে বসিয়া থাকিত। নিজের অর্থ ব্যয় করিয়া শহর হইতে ডাক্তার আনিয়া দেখাইত। আজ সেই রাখাল বাড়ির সম্মুখ দিয়া চলিয়া যায়। সাতকড়ি এত অসুখে ভুগিতেছে, শুনিয়াও একটিবার আশা দূরে থাক, পথে দেখা হইলে মুখ ফিরাইয়া চলিয়া যায়। তাহার বিকৃত মুখের পানে তাকাইয়া সাতকড়ি আর একটি কথা বলিতে পারে না। কিন্তু সেসব যাক, সেদিনকার সে অপমানের কথা, সে শত্রুতার কথা সাতকড়ি জীবন থাকিতে ভুলিবে না। মা মারা গিয়াছে, একখানা বাঁশ চাহিতে গিয়া তাহাকে কি লাঞ্ছনাই না সহ্য করিতে হইয়াছে, সে কথা সাতকড়ি ভুলিবে না। ইহার প্রতিশোধ সেও যে কোনো প্রকারে দিবেই। রাত্রিতে জ্বর ছাড়িয়া গিয়াছিল। সাতকড়ি সকালে উঠিয়া বারান্দায় রৌদ্রে বসিয়া ইহাই ভাবিতেছিল। তারণমণ্ডল পথ দিয়া যাইবার সময় উঁকি দিয়া দেখিয়া বলিল, জ্বরটা ছেড়েছে সাতকড়ি? ক্ষীণ কণ্ঠে সাতকড়ি উত্তর দিল, বোধহয় ছেড়েছে। তারণ জিজ্ঞাসা করিল, এমন অসুখে পড়লে এখন ধান কাটাবার কি ব্যবস্থা করছো হে? ধান যে সব নষ্ট হয়ে গেল। সাতকড়ি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল, বলিল, কি করব দাদা, ভগবান এবার যে সব রকমই মেরেছেন, উপায় তো কিছু দেখছি নে। নিজের সামর্থ্য নেই, পয়সা একটু হাতে নেই যে জন ধরে ধান কাটাবো। কি যে করি তাই ভাবছি। তারণ নিকটে আসিয়া গলার স্বর নিচু করিয়া বলিল, আবার এক নতুন হুকুম জারি হয়েছে, শুনেছ সাতকড়ি? তাহার কথা বলার ভঙ্গি শুনিয়া সাতকড়ি ভয় পাইল। বলিল, না, আমি তো কিছু শুনিনি। তারণ ফিসফিস করিয়া বলিল, গেল বছর যারা জমিদারের খাজনা শোধ দিতে না পেরেছে, তারা বাকি খাজনা না দিলে ধান কাটতে পারবে না। জমিদার এই নতুন হুকুম জারি করেছেন। সাতকড়ির মাথায় কে যেন সজোরে লাঠি মারিল। তাহারও তো গত সনের খাজনা দেওয়া হয় নাই। নিজে সে জমিদার মহাশয়ের কাছে গিয়া কাঁদিয়া কাটিয়া অনুমতি লইয়াছিল, আগামী বৎসরে সে 2 সনের খাজনা একবারে মিটাইয়া দিবে। গত বৎসরে তাহার ধান প্রচুর হইয়াছিল, কিন্তু প্রায় অর্ধেক ধান আগুন লাগিয়া নষ্ট হইয়া যাওয়ায় সে বিক্রয় করিতে পারে নাই। সম্বৎসরের খোরাকিও তাহাতে কুলায় নাই। বিবর্ণ মুখে সাতকড়ি বলিল, সর্বনাশ, আমার যে গেল সনের খাজনা বাকি পড়েছে। চিন্তাপূর্ণ মুখে তারণ বলিল, তবেই তো মুশকিল। এখন এক কাজ করলে চলতে পারে, রাখালকে একবার ধরতে পারো, ওর হাতেই তো এসব রয়েছে। ও একবার জমিদারকে বললেই তিনি শুনবেন। বলিতে বলিতে গলার স্বর খাদে নামাইয়া সে চুপি চুপি বলিল, বুঝেছ তো, এসব ওই ব্যাটার কাণ্ড। গায়ে হাতির মতো জোর আছে, হাত দুপাতা পড়েছে, বাপও হাজার কত টাকা রেখে গেছে। ব্যাটা মনে ভেবেছে না জানি কি হয়েছে, নইলে জাত ভাইদের এমন করে সর্বনাশ করতে আসে। রাখালের নাম শুনিয়াই সাতকড়ির মুখখানা লাল হইয়া উঠিল। সে ধীরে ধীরে মাথা নাড়িল, না, ওর কাছে আমি যাব না। আমার যদি সব যায়, আমি যদি পথে পথে ভিক্ষে করি, তবু ওর কাছে আমি যাচ্ছি না মিস্ত্রি। তারণ প্রবোধ দিয়া বলিল,
তা বললে তো চলবে না ভাই। বিঘে খানেক জমিতে ধান হয়েছে কত? তোমাদের দুজন মানুষের প্রায় 4-6 মাসের খোরাক। একটু খোসামত না করা এসব হারাবে? এই তো অনেকেই রাখালের কাছে যাচ্ছে, রাখাল তাদের বাঁচিয়ে দিচ্ছে। সেসব কথা ভুলে যাও সাতকড়ি। এখন যা বিপদ সামনে এসেছে তার কথাই ভাবো। সে চলিয়া গেল। সাতকড়ি জ্বরের মতোই বসিয়া রহিল। তাহার মাথার মধ্যে এই একটি কথাই গর্জিতে লাগিল। 1 বিঘা জমির ধান বাঁচাইবার জন্য তাহাকে আজ রাখালের দ্বারে অনুগ্রহ প্রার্থী রূপে দাঁড়াইতে হইবে। রাখালের নিকট হইতে ভিক্ষালব্ধ ধান তাহাদের জীবন রক্ষা করিবে। মন্দা শীতের ভোরে বাসি কাজ সারিয়া নদী হইতে স্নান করিয়া আসিয়া কাঁপিতে কাঁপিতে স্বামীর জন্য খাদ্য তৈয়ার করিতে গিয়াছিল। 1 বাটি সাবু আনিয়া স্বামীর পাশে রাখিয়া বলিল, আগে এটুকু খেয়ে নাও দেখি, কাল তো কিছুই খাওনি। ভোরে যখন উঠি তখনও আজ জ্বর ছিল, দেখি এখন জ্বর আছে কিনা। সস্নেহে সে স্বামীর ললার স্পর্শ করিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সাতকড়ি বলিল, এখন খাবো না মন্দা। আশ্চর্য হইয়া গিয়া মন্দা বলিল, খাবে না কেন? এই যে ভোরবেলা বললে বড় খিদে পেয়েছে, শিগগির কিছু আমার চাই। রুদ্ধ কণ্ঠে সাতকড়ি বলিল, তখন খিদে ছিল, এখন আর নেই। আর খাবো কি মন্দা? আমার মরণ হলেই এখন বাঁচি, আর আমার বাঁচবার ইচ্ছে নেই। হঠাৎ তাহার চোখ ছাপাইয়া ঝরঝর করিয়া অশ্রুধারা ঝরিয়া পড়িল। ব্যস্ত হইয়া উঠিয়া অঞ্চলে রুগ্ন স্বামীর অশ্রুধারা মুছাইয়া দিতে দিতে মন্দা বলিল, কেন, হঠাৎ কি হলো যে কথা বলছো? সাতকড়ি অতি কষ্টে নিজেকে সামলাইয়া রুদ্ধ কণ্ঠে তারুণীর কথাগুলি বলিয়া বলিল, এ আর কিছু নয় মন্দা, একমাত্র আমার জন্যই রাখাল জমিদারের কাছ হতে এই অনুমতি নিয়ে এসেছে। আচ্ছা ঠিক করে বলো মন্দা, 5 বছর তোমার বিয়ে হয়েছে, এই 5 বছর ধরেই কি রাখাল আমার সঙ্গে এইরকম ব্যবহার করছে না? কিন্তু তোমায় বিয়ে করার আগে সে বরাবরই তো আমার বাড়ি আসতো, আমায় নিজের ভাইয়ের মতো দেখত। আমি ভাবছি তোমায় আমি বিয়ে করেছি এই আক্রোশেই সে এরকম করছে না তো? মন্দার মুখখানা বিবর্ণ হইয়া গেল। সে খানিক চুপ করিয়া থাকিয়া বলিল, আমার মনে হয় তা নয়। তাছাড়া আর তুমি কি বলতে চাও মন্দা? সাতকড়ি ব্যগ্র চোখে মন্দার পানে চাহিল। মন্দা ধমকের সুরে বলিল, তুমি মিছে বকো না, দেখছি যত সব আজগুবি ভাবনা মাথায় এসে জুটেছে। নাও সাবুটা খাও। আমার সঙ্গে তো রাখালদার কথাবার্তা চলে, একদিন আমি তাকে জিজ্ঞাসা করব কেন সে এরকম করে আমাদের সঙ্গে শত্রুতা সাধছে। সাতকড়ি সবেগে বলিয়া উঠিল, সে তোমায় আমি কখনো জিজ্ঞাসা করতে দেব না মন্দা। সে কে? মনে ভাববে আমি তাকে খোসামত করবার জন্য তোমায় পাঠিয়ে দিয়েছি, তা হবে না। আমার ধান জমি জমা সব যাক, আমার বাড়ি ঘর সব যাক, আমি গাছতলায় বাস করব, ভিক্ষে করে খাবো, সেও আমার ভালো। আমি রাখালের খোসামত কখনো করব না। মন্দা বলিল, ভালো, তাই হবে। এখন তুমি খাও, আগে শরীর বাঁচাও, তারপরে সব হবে। দ্বিরুক্তি না করিয়া সাতকড়ি সাবুটুকু খাইয়া ফেলিল। শরীর দিন দিন অপটু হইয়া পড়িতে লাগিল।
ইহার উপর দারুণ চিন্তা। বৎসরের আহার্য তাহার চোখের সামনে নষ্ট হইয়া গেল। রাখাল নিজের জন দিয়া 7 কড়ি জমির ধান কাটাইয়া নিজের বাড়ি লইয়া গিয়াছে। 7 কড়ি এ সংবাদও পাইয়াছিল। মন্দাকে ডাকিয়া ক্ষীণ স্বরে বলিল, শুনেছ মন্দা, রাখাল সব ধান নিজের বাড়ি নিয়ে গেছে। উদগত প্রায় অশ্রুধারা গোপন করিয়া মন্দা বলিল, শুনেছি। 7 কড়ি পাশ ফিরিয়া শুইয়া বলিল, এ কেবল আমায় জব্দ করা। আচ্ছা, তাই হোক। 7 কড়িকে কেউ কোনোদিন জব্দ করতে পারেনি, পারবেও না। তোমার জন্যই ভাবছি মন্দা, এরপর তোমার কি হবে। মনে করো না, সে কেবল জমি দখল করে নিশ্চিন্ত হবে। এবার বাড়ি ঘর দখল করবার চেষ্টা করবে। মন্দার চোখের জল পড়িতে পড়িতে শুকাইয়া গেল। তাহার মুখখানা কঠিন হইয়া উঠিল। খানিক স্বামীর পানে চাহিয়া থাকিয়া মন্দা বাহির হইয়া গেল। আকাশে গভীর কালো মেঘ জমিয়া বসিয়াছে। কাল রাত্রিকালে এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে। তাহাতে শুধু বাহিরেই জলস্রোত বহিয়া যায় নাই, 7 কড়ির ভাঙা ঘরের চাল দিয়া অজস্র ধারে জল ঝরিয়া ঘরের মেঝে বিছানা সব ভিজাইয়া দিয়ে গিয়াছে। কাল সমস্ত রাত্রি মন্দা রুগ্ন স্বামীকে পাহারা দিয়াছে। নিজের গায়ের কাঁথাখানি পর্যন্ত তাহার গায়ের উপর চাপাইয়া দিয়া এই শেষ অগ্রহায়ণের দুরন্ত শীতে নিজে কষ্ট পাইয়াছে। গৃহ হইতে বাহির হইয়া মেঘাবৃত আকাশের পানে চাহিয়া সে একবার থমকিয়া দাঁড়াইল। আজও বৃষ্টি আসিবে। সে বৃষ্টিধারার আক্রমণ হইতে সে তাহার রুগ্ন স্বামীকে বাঁচাইবে কেমন করিয়া। মন্দা আর ভাবিতে পারিল না। পথে নামিয়া দ্রুত অগ্রসর হইল। তখন সন্ধ্যার তরল অন্ধকার ধরাবক্ষে ছড়াইয়া পড়িতেছিল। গঙ্গার ওপারে সূর্য যে স্থানে ডুব দিয়াছে, সে স্থানে কে যেন সিঁদুর মাখাইয়া দিয়াছে। সেই লালে আকাশের লাল আভা এপারে যাহা কিছু স্পর্শ করিয়াছে তাহাই রঙিন করিয়া তুলিয়াছে। রাখাল তখন কোথায় বাহির হইবার উদ্যোগ করিতেছিল। হঠাৎ মন্দাকে নিজের বাড়িতে দেখিয়া সে একেবারে আশ্চর্য হইয়া গেল। এ কি মন্দা? দৃঢ়কণ্ঠে মন্দা বলিল, হ্যাঁ আমি। আশ্চর্য হয়ে যাচ্ছ? কিন্তু যেন এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তোমার কাজই আমায় তোমার বাড়িতে আজ 5 বছর পরে টেনে এনেছে। রাখাল শান্ত কণ্ঠে বলিল, তা আমিও বুঝেছি। আচ্ছা বসো, যা বলতে এসেছো বলো। যদিও আমি কাজে বার হচ্ছিল, না হয় সে কাজ আজ থাক। মন্দা জিজ্ঞাসা করিল, কি কাজে যাচ্ছিলে? আমাদের ভিটেটুকু যাতে যায়, আমরা গাছতলায় দাঁড়াই, সেই জন্যেই তো। একটু হাসিয়া রাখাল বলিল, ধরে নাও তাই। মন্দা খানিক স্তব্ধভাবে তাহার মুখের পানে তাকাইয়া রহিল। তাহার পর বলিল, আশ্চর্য, সে কথাটা বলতে তোমার মুখেও বাঁধল না? রাখাল হাসি মুখে বলিল, বাঁধবার তো কোনো দরকার নেই মন্দা, জানোই তো মিছে কথা বলতে আমি চাইনি, কোনোদিন বোধহয় বলিও নি। আজ কেবল তোমার মন রক্ষা করবার জন্যেই মিছে কথা বলবার দরকার নেই। মন্দা একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, সবই তো নিয়েছ, আজ বাদে কাল ভিক্ষে করে তবে তো পেট চালাতে হবে। এখন মাথা গুঁজবার ঘরটুকু গ্রাস করলে
গাছতলা ছাড়া আর আমাদের উপায় নেই। রাখাল বলিল, তাতেই বা দুঃখ কষ্ট কিসের মন্দা? স্ত্রী যদি স্বামীর পাশে থাকে, হোক না সে গাছতলা, হোক না সে ভিক্ষার ভাত, সেও কি ভালো নয়? মন্দার চক্ষু দুইটি জ্বলিয়া উঠিল। দৃঢ় কণ্ঠে সে বলিল, নিশ্চয়ই। স্বর্গে বাস করার চেয়ে স্বামীর পাশে যদি গাছতলাতেও থাকতে পাই, সেও আমার ভালো। রাখাল আবার হাসিল। তবে আর বলতে এসেছো কেন মন্দা? বলে কোনো ফল হবে না। আমি দেখতে চাই তোমাদের সীমা কত দূর, আর কত দূর তোমরা সহ্য করতে পারো। জানো, কেউ কেউ এমন পিশাচও থাকে যারা অনর্থক লোককে কষ্ট দিয়ে আমোদ পায়। আমি সেই ধরনের লোক, যাদের একদিন যত ভালোবাসতুম তাদের তত কাঁদিয়ে আমি আরাম পাই। আমি পৃথিবীতে এসেছি কারো উপকার করবার জন্যে নয়, অপকার করবার জন্যে। তাহার কথা শেষ দিকটা অকস্মাৎ অত্যন্ত কোমল পর্দায় উচ্চারিত হইল। মন্দা বলিল, যদি তাই জেনে থাকো, বুঝে থাকো, তবে যাতে তোমায় দিয়ে লোকের ভালো হয়, লোকের আশীর্বাদ কুড়াতে পারো, তাই করো না কেন? অন্যমনস্কভাবে রাখাল বলিল, তাতে আমার লাভ কি? পৃথিবীতে একদিন আমি সব দিতে চেয়েছিলাম, কিন্তু পৃথিবী আমায় কিছু দেয়নি, বরং আমার যা কিছু ছিল সব পুড়িয়ে ছাই করে দিয়েছে। না, আমি আশীর্বাদ করতে চাই না, অভিশাপই আমার ভালো। বলিতে বলিতে হঠাৎ সে থামিয়া গেল। তারপর উচ্ছ্বাস ভরে বলিয়া উঠিল, না, তুমি বাড়ি যাও মন্দা, রাত হয়ে এলো। তোমার স্বামীর অসুখ, উঠবার ক্ষমতা নেই। যদি কোনো দরকার পড়ে, কেউ নেই, কে দেবে? চলো, আমি তোমায় তোমাদের দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এই অন্ধকারে একলা পথে চলা উচিত নয়। মন্দা বলিল, আমি একলাই যেতে পারবো, তোমায় আর কষ্ট করে যেতে হবে না। আর একটা কি কথা বলিতে গিয়া সে থামিল। ধীরে ধীরে সে দরজার দিকে অগ্রসর হইল। রাখাল বলিল, কিন্তু আমি এই ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি, সাতুদা তোমায় আমার কাছে পাঠালে কি বলে? শুনেছি সে নাকি কঠোর পণ করেছে, আমার কাছে কিছুতেই হাত পাতবে না, কোনো দিন কোনো অভাব অভিযোগ জানাবে না। তবে ফিরিয়া দাঁড়াইয়া নত মুখ সগর্বে উন্নত করিয়া তেমনি গর্বভরা সুরে মন্দা বলিল, না, তোমার সাতুদা আমায় পাঠায়নি। সে জানেও না আমি তোমার এখানে এসেছি। কোনোদিন হয়তো জানতেও পারবে না, যদি আমি তাকে কোনো কথা না জানাই। এটুকু জেনো রাখালদা, সেই রুগ্ন মানুষটির ভেতরে আজও যে আত্মমর্যাদা জ্ঞান, যে অভিমান আছে, তা খুব কম লোকেরই থাকে। রাখাল বিস্মিত নেত্রে অন্ধকারে বিলীন প্রায় এই তেজস্বিনী সতীর পানে তাকাইয়া রহিল। অনেকক্ষণ পরে একটা নিঃশ্বাস ফেলিয়া সে ফিরিয়া গিয়া বারান্দায় চৌকির উপর বসিয়া পড়িয়া গুনগুন করিয়া গান ধরিল। কেউ কারো নয় দেখ না চেয়ে কবে ফুটবে আঁখি, এই বেলা মন চল রে সোজা হরি বলে ডাকি। সেদিন জমিদারের লোকজন সত্যিই ঘর দখল করিতে আসিল। সেই দিন সাতকড়ির কেবলমাত্র জ্বরটা ছাড়িয়াছে। দীর্ঘ 41 দিন পরে জ্বর ছাড়ায় রুগ্ন সাতকড়ি গভীর নিদ্রায় অভিভূত হইয়াছিল।
মন্দা কতক্ষণ আড়ষ্টভাবে দাঁড়াইয়া রহিল। তাহার পর সে বেড়ার ফাঁক দিয়া একবার উঁকি দিয়া দেখিল, তাহাদের মধ্যে রাখাল নাই। মন্দা বেশ বুঝিল এ সময় রাখাল দেখা দিবে না, কিন্তু সে যে অন্তরালেই কোথায় গা ঢাকা দিয়া আছে তাহাতে সন্দেহ নাই। মন্দা সজোরে অধর দংশন করিল। বৃদ্ধ বিহারী মণ্ডল আসিয়া মলিন মুখে বলিল, কি করা যায় মা, ওদের থামিয়ে রাখবার জন্যে কি উপায় করা যায় বলো দেখি। মন্দা কি বলিবে ভাবিয়া পাইল না। বিহারী মণ্ডল কেশ বিরল মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল, ওরা নাকি 3 বছরের খাজনা পাননি, বারবার জানানো সত্ত্বেও 7 কড়ি খাজনা দেয়নি, অথচ 3 বছর! মন্দা একেবারে অবাক হইয়া গেল। বিহারী মণ্ডল বলিল, তাই তো বলছে মা, আমি তো তাই শুনে একেবারে অবাক হয়ে গেছি। কেননা আমি জানি গেল বছরটাই মাত্র খাজনা দেওয়া হয়নি, অন্য অন্য বছরের খাজনা পাই পয়সা হিসেবে মিটিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, কাগজপত্র সব কোথায়, সেগুলো পেলেও তো হতো। মন্দা একটা চাপা নিঃশ্বাস ফেলিয়া বলিল, মাসখানেক আগে যে বাক্সে সব কাগজপত্র ছিল সেই বাক্সটাই যে চুরি গেছে। বিহারী মণ্ডল নিস্তব্ধ হইয়া গেল। অনেকক্ষণ পরে বলিল, তবে উপায়? মন্দা বলিল, উপায় ভগবান, আপনি ওদের বলুন আমি দিন 10 সময় চাই। 10 দিন পরে আমি নিজেই এ ঘর ছেড়ে আমার স্বামীকে নিয়ে চলে যাব। ওদের কাউকে একটি কথাও বলতে হবে না। ওকে 2 ভাত দিলে তবু একটু শক্তি পাবেন। কিন্তু আজ এই ভোরবেলা মাত্র জ্বর ছেড়েছে, এমন সময় কি করে কোথায় নিয়ে যাই বলুন দেখি? একটু নড়াতে গেলে প্রাণটুকু যে বার হয়ে যাবে, আমি তুলব কি করে? তাহার চোখে জল আসিয়া পড়িল। মুখ ফিরাইয়া লইয়া অতি কষ্টে সে নিজেকে সামলাইয়া লইল। বিহারী মণ্ডল একবার এই শীর্ণা সতীর পানে তাকাইল। আজ 40 দিন রোগের সহিত সে দিবা রাত্রি যুদ্ধ করিয়াছে। দিন রাত্রি তাহার আহার নাই, নিদ্রা নাই। একমাত্র লক্ষ্য কেমন করিয়া তাহার স্বামীকে সে বাঁচাইবে। এক হাতে সে সেবা করিয়াছে, পথ্য প্রস্তুত করিয়াছে, ওষুধ আনিয়াছে, স্বামীকে সাহস দিয়াছে, সান্ত্বনা দিয়াছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বিহারী মণ্ডল বাহিরে চলিয়া গেল। অল্পক্ষণ পরেই গোমস্তা বাহির হইতে উচ্চকণ্ঠে বলিয়া গেল, 15 দিন সময় দিলুম, এর মধ্যে উঠে যাওয়া চাই। যদি না যাও তবে। মন্দা আর শুনিতে পারিল না। 2 হাতে চোখ চাপা দিয়া সে উপুর হইয়া পড়িল। গৃহমধ্য হইতে 7 কড়ি বড় ক্ষীণ কণ্ঠে ডাকিল, মন্দা, ও কি, কে কথা বলে? ধরফড় করিয়া উঠিয়া স্বামীর বিছানার পাশে বসিয়া তাহার বুকে হাত বুলাইয়া দিতে দিতে মন্দা বলিল, ও কিছু নয়, বাইরে কে বুঝি কাকে কি বলছে। কিছু দেব, খাবে? কিন্তু 2 দিন যাইতে যেদিন 7 কড়ি পথ্য করিবে সেই দিনই সে প্রতিবেশী লক্ষণের মুখে সব শুনিতে পাইল। 7 কড়ি 2 হাতে কম্পিত বুকখানা চাপিয়া ধরিয়া শুইয়া পড়িল। মন্দা ভাত আনিয়া বলিল, ওঠো, 2 ভাত খাও, এখনই শুয়ে পড়লে যে? 7 কড়ি ক্ষীণ কণ্ঠে বলিল, আমায় সেদিন কি কথা লুকিয়েছিলে মন্দা?
আমি লক্ষণের মুখে আজ সব শুনতে পেলুম। মন্দা অন্তরে চমকাইয়া উঠিয়া ও মুখে দিব্য শান্ত ভাব দেখাইয়া বলিল, আচ্ছা, সেসব আমি তোমায় বলছি, তুমি উঠে আগে খেয়ে নাও, তারপর সব বলবো। সাতকড়ি বলিল, আগে বলো, সেদিন কেন লুকিয়েছিলে? তিরস্কারের সুরে মন্দা বলিল, তখনও তোমার কেবলমাত্র জ্বর ছেড়েছিল, তখন কি কিছু বলা যায়? তুমি দুটো ভাত খেলেই আমি তোমায় সব বলতুম। আজ ভাত খাও, তারপর আমি তোমায় বলছি। সাতকড়ি আহারে বসিল। আহার সমাপ্ত হইলে তাহার মুখ হাত ধোয়াইয়া অঞ্চলে মুছাইয়া দিতে দিতে মন্দা সব কথা বলিয়া গেল, একটি কথাও গোপন করিল না। সাতকড়ি অনেকক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পর হিসাব করিয়া রুদ্ধ কণ্ঠে বলিল, সে 15 দিনের মধ্যে 3 দিন কেটে গেছে, আজ গেলে 4 দিন চলে যাবে। কিন্তু এই 15 দিনের মধ্যে কোথায় যাব মন্দা? কোথায় গিয়ে আমরা আশ্রয় নেব? আমার 14 পুরুষের গাঁ ভিটে ছেড়ে আমি কোথায়? বলিতে বলিতে সে ক্ষুদ্র বালকের মতোই উচ্ছ্বসিত কণ্ঠে কাঁদিয়া ফেলিল। তাহার অশ্রুধারা মুছাইয়া দিতে দিতে মন্দা বলিল, ছি, কেঁদো না, দুজনের থাকবার ঢের জায়গা হবে। তোমার শরীরও কিন্তু চিরদিন এরকম থাকবে না, আবার ভালো হয়ে খাটতে পারবে। ভাবনা কি, দুঃখ কিসের? ভগবান এত লোককে খেতে দিচ্ছেন, আমরা দুজনেই সত্যিই কিছু গাছতলায় পড়ে থাকব না। একটা আশ্রয়ও জুটবে, দুবেলা খাওয়াও জুটবে। রুদ্ধ কণ্ঠে সাতকড়ি বলিল, জুটবে, বেঁচে থাকলে সবই পাবো মন্দা, কিন্তু আমার ভিটে, আমার 14 পুরুষ যে ভিটে কাটিয়ে গেছেন, সে ভিটে তো আমি পাবো না। স্বামী ও স্ত্রীর চোখের জল একসঙ্গে মিশিয়া গেল। উভয়েই অদূর ভবিষ্যতের পানে চাহিয়া ভয়ে কাঁপিয়া উঠিতেছিল। মন্দা, একবার রাখালের কাছে গেলে হয় না? মন্দা চমকাইয়া উঠিয়া স্বামীর পানে চাহিল, উদাসভাবে প্রশ্ন করিল, কেন? সাতকড়ি বলিল, লক্ষণ বললে এ সমস্ত কাজের ভার নাকি রাখালের হাতে। তাকে একবার ভালো করে বললে হতো না মন্দা? হাতে পায়ে ধরলেও যদি ভিটেটুকু বাঁচে, একবার তাই বলে দেখো মন্দা। আমার সব সে নিক, শুধু আমায় আমার পিতৃপুরুষের ভিটেই থাকতে দিক। মরি যদি, যেখানে আমার বাপ পিতামহ শেষ শুয়ে গেছেন, সেইখানে শুতে পাব। মন্দা কঠিন মুখে কেবল মাথা নাড়িল। তাহার কঠিন মুখভাব সাতকড়িকে একেবারে দমাইয়া দিল। তবু সে শেষ একবার অনুরোধ করিল, মন্দা। তাহার কোলের উপর মুখখানা রাখিয়া উচ্ছ্বসিতভাবে মন্দা বলিল, না গো, আমি তা পারব না। তুমি জানো না, সে কাল সাপ। আমায় বিয়ে করেছ, তাই তোমায় ছোবল দিয়েছে, তোমায় সে জব্দ করছে। তুমি জানো না, তার বুকের মধ্যে এখনো সে আমার ছবি রেখেছে, আমায় সে এখনো পাওয়ার আশা করে। সাতকড়ির চোখের জল তাহার অজ্ঞাতে শুকাইয়া উঠিল। তাহার 2টি চোখ ধক ধক করিয়া জ্বলিয়া উঠিল। সে পত্নীর মাথার উপরে কেবল হাতখানা রাখিল মাত্র, মুখে একটি কথা ফুটিল না। বাজার হইতে বাড়ি ফিরিবার পথে রাখাল শুনিতে পাইল, মন্দা আজই সাতকড়িকে লইয়া হরিদাস মাটি গ্রাম ছাড়িয়া যাইতেছে।
কথাটা সে বিশ্বাস করিল না। সে বেশ জানিত মন্দা বা সাতকড়ির যাইবার মতো আর স্থান নাই। সাতকড়ি মাঝে মাঝে দেশ বিদেশ বেড়াইয়া আসিলেও মন্দা তাহার 22 বৎসর বয়সের মধ্যে এই গ্রামের সীমা, বড়জোর শহরের এধারকার জায়গা ছাড়া আর কিছুই দেখে নাই। আর সাতকড়ি কেবলমাত্র অন্নপথ্য করিয়াছে, তাহার নিজের এখনো এক পা চলিবার ক্ষমতা নাই। তাহার উপর মন্দার হাতে এক পয়সা নাই। সে ওই রুগ্ন দুর্বল স্বামীকে লইয়া যাইবে কোথায়? কিন্তু কথাটা যে সত্যই তাহার শীঘ্রই জানা গেল। পথ দিয়া বিহারী মণ্ডল যাইতেছিল। তাহাকে জিজ্ঞাসা করিয়া মন্দার চলিয়া যাওয়া নিশ্চিত জানিতে পারিয়া রাখাল একেবারে বসিয়া পড়িল। এই প্রথম সে ভাবিয়া দেখিল সে কতখানি অগ্রসর হইয়া গিয়াছে। সে এ যুদ্ধে হারিয়াছে কি জিতিয়াছে আজ সে প্রথম বিচার করিয়া দেখিল। সংসারে আসিয়া সে পদে পদে হারিয়াই চলিয়াছে। যাহাকে পরাজিত করিয়া সে জয়ীর কৃত্রিম আনন্দ উপভোগ করিতেছিল, আজ দেখিল জয়ী হইয়াছে সেই। তাহার সব গিয়াও তাহার মন্দা আছে, কিন্তু রাখালের সব থাকিয়াও মন্দা নাই। কিন্তু সে তো ইহা চাহে নাই। সে চাহিয়াছিল কেবল একটু জব্দ করিতে, যাহাতে সাতকড়ি বা মন্দা নিজে আসিয়া তাহার সাহায্য প্রার্থী হয়। সেই জন্য অনেকে তাহাদের অগোচরে তাহাদের হইয়া রাখালকে অনুরোধ করিয়াছিল, কিন্তু রাখাল তাহাদের অনুরোধে আরো কঠিন হইয়াই উঠিয়াছিল। এই কিছুদিন আগে মন্দা তাহার মুখের উপর স্পষ্ট জানাইয়া গিয়াছে সে নাকি রাখালের মতলব বুঝিয়াছে। সাতকড়িকে কোনো রকমে সরাইয়া সে এখন মন্দাকে চাহে। এই কথা শুনিয়া রাখাল আরো আগুন হইয়া উঠিয়াছে। যেমন করিয়াই হোক মন্দা ও সাতকড়িকে জব্দ করিয়া নিজের দুয়ারে তাদের আশ্রয় প্রার্থী করিবার দৃঢ় প্রতিজ্ঞা সে করিয়াছিল। কিন্তু তাহা হইল কই? মন্দা যে সত্যই তাহাকে পরাজিত করিল। সে মন্দাকে ভালোবাসিত, আজও বাসে, কিন্তু সে ভালোবাসাকে মন্দা এমনভাবে ধরিয়া লইল, তাহার সম্বন্ধে এমন কুৎসিত ধারণা করিল, এই কথাটাই অহরহ তাহার মনে জাগিতেছিল। সে মন্দার জন্য যে আসন নির্দিষ্ট করিয়াছিল সে আসন আর কোনো নারী অধিকার করিতে পারে নাই, পারিবে না। কিন্তু তাহা বলিয়া সে তো মন্দাকে কোনোদিন পাইতে চাহে নাই। মুহূর্তের জন্য কলুষিতভাবে সে মন্দার দিকে চাহে নাই। তবু মন্দা এমন কথা ভাবিয়া লইল কি রূপে? ব্যাপারখানা কি দেখিয়া আসিবার জন্য রাখালের মনটা ছটফট করিতে লাগিল, কিন্তু সে যাইতে পারিল না। অথচ গৃহে টিকিতে না পারিয়া সে ছিপখানা হাতে লইয়া গঙ্গার ঘাটে গিয়া বসিল। কতবার মাছ আসিয়া টোপ খাইয়া গেল, রাখালের সেদিকে দৃকপাত ছিল না। তাহার মনে পড়িতেছিল অনেক দিন আগেকার কথা। সেদিন মন্দা ঠিক এইখানটাই বসিয়াই তাহার বড়শিতে টোপ গাঁথিয়া দিত, জলে চাঁদ ছড়াইয়া দিত। রাখাল বাম হস্তের সাহায্যে নয়ন মার্জনা করিল। হঠাৎ পিছনে একটা শব্দ শুনিতে পাইয়া সে ফিরিয়া দেখিল মন্দা একটি মাটির কলসি লইয়া আসিয়াছে। ছিপ ফেলিয়া সে উঠিয়া দাঁড়াইল। মন্দা থমকিয়া দাঁড়াইল। মন্দা থমকিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া সে নিজেই চলিয়া যাইবার জন্য অগ্রসর হইল। রাখালদা, শুনেছ? আমরা চলে যাচ্ছি। জমিদারকে আজ জানিয়ে দিও।
কাল যেন তিনি এসে বাড়ি দখল করে নেন। জলে নামিয়া সে ঢেউ দিয়া কলসিতে জল ভরিয়া লইল। রাখাল খানিক চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তাহার পর ধীর কণ্ঠে বলিল, সাতুদার এই রকম দুর্বল শরীর, এ অবস্থায় কোথায় তাকে নিয়ে যাবে মন্দা? একটু হাসিয়া মন্দা বলিল, যাবার জায়গার কি অভাব আছে রাখালদা? দুনিয়ায় কেউই আশ্রয়হারা হয়ে না খেয়ে মরে না। ভগবান আশ্রয়ও জুটিয়ে দেন, খাওয়াও জোটান। মর্মপীড়িত রাখাল বলিল, আমি তা বলছি না মন্দা, আমি শুধু এই বলছি, তোমরা আমায় কেন একবার বললে না? দপ করিয়া জ্বলিয়া উঠিয়া মন্দা বলিল, তোমার কাছে যাব? কেন, সাহায্য চাইব? কখনো নয়। মরেও যদি যাই, তবু তোমার দোরে কোনোদিন যাব না। ধীরে ধীরে মন্দা চলিয়া গেল। রাখাল আড়ষ্টভাবে দাঁড়াইয়া রহিল। সন্ধ্যার স্তিমিত অন্ধকারে সে যখন নিজের বাড়ির বারান্দায় বসিয়া উদাসভাবে পশ্চিম আকাশের পানে তাকাইয়াছিল, সেই সময় একখানা গরুর গাড়ির চাকার শব্দে চমকাইয়া উঠিয়া চক্ষু নামাইল। প্রচুর ধুলা উড়াইয়া সম্মুখের পথ দিয়া একখানা গরুর গাড়ি যাইতেছিল। সন্ধ্যার অস্পষ্ট আলোকে সে দেখিতে পাইল গাড়ির দরজার কাছে বসিয়া মন্দা, তাহার কোলে মাথা দিয়া শুইয়া সাতকড়ি। মন্দা গাড়োয়ানকে উদ্দেশ্য করিয়া বলিতেছিল, রুগ্ন মানুষ, একটু সাবধানে গাড়ি চালাস বাবা, যেন বেশি ঝাঁকি না লাগে। ট্রেন তো রাত 8টায়, এখনো ঢের সময় আছে, বেশি তাড়াতাড়ি করবার দরকার নেই। রাখাল বদ্ধ দৃষ্টিতে গাড়ির পানে তাকাইয়া রহিল। গাড়ি চলিতে চলিতে পথের বাঁকে অন্ধকার যেখানে জমাট বাঁধিয়াছিল, তাহার মধ্যে কোথায় মিলাইয়া গেল। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস রাখালের সমস্ত দেহটাকে কাঁপাইয়া দিয়া গেল। সে 2 হাতে আর্ত বুকখানা চাপিয়া ধরিয়া বসিয়া পড়িল। তাহার মুখ দিয়া একটিমাত্র শব্দ বাহির হইল, মন্দা। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।